ভূত হয়ে গেলে তখন আর ভূত বিশ্বাস করাটা খুব শক্ত ব্যাপার নয়। একটা হঠকারী মুহূর্তে আমি ফাঁসিতে ঝুলেছিলাম, আর কাজটা ভালো করে শুরু করার আগে মনস্তাপও হয়েছিল। চেয়ারটাকে ঠেলে সরিয়ে দেওয়া মাত্রই আবার সেটাকে পায়ের নিচে ফিরে পেতে চাইলাম, কিন্তু মধ্যাকর্ষণ শক্তি ততক্ষণে কাজ শুরু করে দিয়েছে। চেয়ারটা মেঝেতে যেখানে ছিল সেখানেই পড়ে রইল, আর আমার 13 স্টোন 11 হন্দরের দেহটা ক্রমেই নিচে নামতে লাগলো। গলার দড়িটা ক্রমেই হেঁটে বসতে লাগলো, গলার মাঝখানটা ভীষণ ব্যথা করতে লাগলো, কিন্তু আমার গাল দুটো এমন ভাবে ফুলে উঠল যে সেটাই তাজ্জব ব্যাপার বলে মনে হলো। গালের দুটো উঁচু ঢিবির উপর দিয়ে ভালো করে তাকিয়েও তাকাতে পারছি না, যদিও তখন আমি প্রাণপণে দরজার দিকে তাকাতে চাইছিলাম যে কোনো কেউ এসে আমাকে উদ্ধার করে এই আশায়। কিন্তু আমি ভালো করেই জানি যে বাড়িতে আর কেউ নেই, আর থাকলেও দরজাটা তো ভিতর থেকে ভালো করে বন্ধ করেই দিয়েছি। পা দুটো ছোড়ার ফলে আমি অনবরত ঘুরছি, ফলে কখনো দরজার দিকে কখনো জানলাটার দিকে মুখটা ঘুরে যাচ্ছে। কাপা হাতের দড়িটা ধরে যতই টানাটানি করছি ততই সেটা আরো শক্ত হয়ে মাংসের মধ্যে বসে যাচ্ছে। আমার নামটি ছিল এডওয়ার্ড থর্নবার্ন, সময় 1838 থেকে 1977। 40তম জন্মদিনের ঠিক 1 মাস আগে আমি আত্মহত্যা করি। আমি জানি সেজন্য দায়ী আমার পুরুষত্বহীনতা। আমি যদি সন্তানের পিতা হতে পারতাম তাহলে আমাদের বিবাহ বন্ধন শক্ত থাকত, তাহলে এমিলি আমার প্রতি বিশ্বাসঘাতকিনী হতো না, আর আমিও ক্ষণিকের দুর্বলতা নিজের জীবন নষ্ট করতাম না। ঘটনাস্থল কনেকটিকাটের বার্নস্টেপ লয়ে আমাদের বাড়ির অতিথি কক্ষে। সময় সন্ধ্যা 7টার ঠিক পরে। বছরের এই সময়টাতে তখন গাঢ় গোধূলি নেমে আসে। অফিস থেকে ফিরেছি 6টার একটু আগে। আমি বাড়ির দালালি করি। কাজটা কনেকটিকাট শহরে বেশ লাভজনক, যদিও ইদানিং আমার আয় উপার্জন বেশ কমে এসেছিল। বাড়ি ফিরেই দেখলাম রান্নাঘরের টেবিলে এক টুকরো চিঠি। গ্রেগের সঙ্গে প্রাচীন ধ্বংসস্তূপ দেখতে যাচ্ছি। তোমার রাতের খাবার ব্যবস্থাটা তোমাকেই করে নিতে হবে। দুঃখিত, ভালোবাসা, এমিলি। এই গ্রেগ লোকটা এমিলির প্রেমিক। নিউ ইয়র্ক যাবার বড় রাস্তার উপর তার একটা পুরা বস্তুর দোকান আছে। অল্প মাইনের সহকারিণী হিসেবে এমিল দিনের বেশিরভাগ সময় সেখানেই কাটায়। মধ্য সপ্তাহের দীর্ঘ অপরাহ্নগুলো যখন দোকানে কোনো পুরাবস্তু সংগ্রহকারী থাকে না, তখন তারা দুজন একত্রে দোকানের পিছনে গিয়ে কি করে তাও আমি জানি। 3 বছরের বেশি সময় ধরে ব্যাপারটা আমার জানা থাকলেও তা নিয়ে কি যে করবো ঠিক বুঝে উঠতে পারি না। আসলে ব্যাপার হলো, দোষটা তো আমারই। তাই পাছে এই কুৎসিত ব্যাপারটা প্রকাশ হয়ে পড়ে সেই ভয়ে আমি কিছু বলতেও পারি না। তাই মনে মনে অসন্তুষ্ট হলে চুপ করেই ছিলাম। অসন্তোষ, দুঃখ, প্রতিবাদ সবই মনের মধ্যে চেপেই রেখেছিলাম। আগেও আত্মহত্যার চেষ্টা করেছি। প্রথমে মোটর গাড়ি নিয়ে প্রচন্ড বেগে ছুটে আসা কোনো ট্র্যাকের দিকে এগিয়ে গিয়েছি। কখনো বা একটা পাহাড়ের উপর থেকে কনেকটিকা নদীতে ঝাঁপ দিয়ে পড়তে গেছি। শেষ পর্যন্ত এই অঞ্চলে যে কোনো একটা লেভেল ক্রসিং এ গাড়িটাকে আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু 20 মিনিটের মধ্যেও কোনো ট্রেন না আসায় মনের বেপরোয়া ভাবটা কেটে গেছে, আর আমিও গাড়ি নিয়ে ফিরে এসেছি। পরে কবজিটা কেটে ফেলতে চেষ্টা করেছি, কিন্তু কোনো ধারালো যন্ত্র নিজের শরীরে ঢুকিয়ে উঠতে পারিনি। অসম্ভব। পরের কোনো সুযোগের জন্য অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত দড়ির সাহায্য নিলাম, আর তাতেই সফল হলাম। সম্পূর্ণ সফল, পুরোপুরি সফল। পা দুটো হাওয়ায় ছুটতে লাগলাম। আঙুল নিয়ে নিজের গলায় চেপে ধরলাম। চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো, জিভটা শুকিয়ে উঠল, সারা দেহটা লেত্তির মাথায় লাঠিমার মতো ঘুরতে লাগলো। তীক্ষ্ণ অসহ্য যন্ত্রণা। ক্রমে পা দুটো দুর্বল হয়ে এলো, হাত দুটো ঝুলে পড়লো, আঙুলগুলো বৃথাই ট্রাউজারের পা আঁকড়ে ধরতে চেষ্টা করলো। ফাঁসির দড়ি থেকে মাথাটা কাত হয়ে ঝুলতে লাগলো। দেখতে পেলাম আমার বিস্ফোরিত চোখ দুটি দ্যুতিহীন সাদা হয়ে উঠেছে। চোখের কোণে 1 ফোঁটা জল নেই।
পাথরের মতো শুকনো। তবু নিজের চোখ দুটোকে দেখতে পাচ্ছি। আরো ভালো করে তাকিয়ে গোটা শরীরটাকে দেখতে পেলাম, ঝুলছে ঘুরছে, কিন্তু এখন আর তাতে কোনো রকম খিঁচুনিই নেই। সব ভয় বুঝতে পারলাম যে আমি মরে গেছি, কিন্তু আছি, মরে গেছি তবু আছি। গলায় এখনো ফাঁসের ব্যথা, মাথার মধ্যে কেমন একটা ঠেলে ওঠা চাপ। আছি, কিন্তু সেই মাটির শরীরে নেই, নেই সেই ঝুলন্ত মাংসপিণ্ডের মধ্যে। অদৃশ্য আলোর মতো ছড়িয়ে আছি সারা ঘরে, নিরালম্ব হয়ে ফিরছি সর্বত্র। এবার কি হবে? ভয়, বিস্ময় ও ব্যথা একসঙ্গে আমাকে ভর করলো। ঝুলন্ত কুয়াশার মতো পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কিছুই ঘটল না। অপেক্ষা করেই আছি। শরীরটা একেবারেই স্থির হয়ে আছে। দেয়ালের দুটো ছায়া এতটুকু নড়ছে না। বিছানার পাশের বাতিগুলো জ্বলছে, দরজা বন্ধ, জানালার পর্দা নামানো, কিছুই ঘটল না। এবার চিৎকার করে প্রশ্ন করতে চাইলাম, তাও পারলাম না। গলাটা ব্যথা করে উঠল, কিন্তু আমার তো তখন কোনো গলা ছিল না। শরীরের প্রতিটি চেষ্টা ও উদ্যম মনের উপর ছাপ এঁকে দিচ্ছে, কিন্তু আমার তো শরীর নেই, মস্তিষ্ক নেই, আত্মা নেই, কিছুই নেই। কথা বলার ক্ষমতা নেই। এই ঘর ছেড়ে এই ঝুলন্ত শবদেহ থেকে দূরে যাওয়ারও ক্ষমতা নেই। আমি শুধু পারি এখানে অপেক্ষা করতে, বিস্ময়ে হতবাক হয়ে অপেক্ষা করতে। ঘড়িতে যখন 9টা থেকে 11টা, তখন বাড়ির পেছনে এমিলির ভক্সওয়াগনের শব্দ শুনতে পেলাম। আমি কোনো চিরকুট লিখে রাখিনি, লিখবার তো কিছু ছিল না। আমার মৃতদেহটাই তো সবকিছু বলবে। এখন অনুশোচনা হলেও আমি যা করেছি ঠিকই করেছি। আমি জানি আমি ঠিক কাজই করেছি, কিন্তু এমিলি যখন দরজা দিয়ে ঘরে ঢুকবে তখন তার মুখটা আমি দেখতে চাই না। সে আমার প্রতি অন্যায় করেছে, সেই তো সবকিছুর কারণ। সেও আমার মতো সেই কথাটা বুঝুক, কিন্তু তার মুখ দেখতে আমি চাই না। ব্যথাটা আবার বাড়লো। যা ছিল আমার গলায়, আমার মাথায়, সেখানে ব্যথা। অনেক দূরে একতলা দরজা বন্ধ করার শব্দ হলো। বাতাসের মতো ঘরের মধ্যে আমি কেঁপে উঠলাম, কিন্তু ঘর ছেড়ে গেলাম না, যেতে পারলাম না। এমিলি আমাকে ডাকল, অ্যাড, আমি ডাকছি। আমি জানি তুমি ডাকছো, এখনই আমাকে চলে যেতে হবে এখান থেকে। এখানে থাকতে আমি পারি না। এই ভ্রাম্যমান উপস্থিতি কি আমার আত্মা? এর চাইতে নরকও ভালো। আমাকে নরকে নিয়ে যাও ঈশ্বর, যেখানে খুশি নিয়ে যাও, শুধু এখানে ফেলে যেও না। ডাকতে ডাকতে এমিলি উপরে উঠে এলো, গেস্ট রুমের বন্ধ দরজার পাশ দিয়ে চলে গেল। আমার শোবার ঘরে ঢুকলো, আমার নাম ধরে ডাকলো, কণ্ঠস্বরে যেন একটা ভয়ের আভাস। সে আবার চলে গেল, হল পেরিয়ে নিচে নেমে গেল, সব চুপচাপ। সে কি করছে? হয়তো আমার কোনো চিরকুট, কোনো সংবাদের খোঁজ করছে। জানালা দিয়ে তাকালো, আমার শেভরলেট গাড়িটা দেখে বুঝলো আমি বাড়িতেই আছি। এ ঘর থেকে ও ঘরে গেল। বাড়িটা খুবই পুরনো, প্রায় 200 বছর আগেকার। দ্বিতীয় মহাযুদ্ধের সময় আগেকার মালিক কিছু অদল বদল করেছিলেন। আমি কিনেছি 12 বছর আগে। সেইকেলে আসবাবপত্র ও পুরনো জিনিসপত্র দিয়ে বাড়িটাকে সাজিয়েছি। নড়বড়ে আসবাব আর ঔপনিবেশিক যুগের জিনিসপত্র, পাইন কাঠের হলদে পুরনো টেবিল। বাড়িটা কিনেছি আমি, কিন্তু কোনোদিন বাড়িটাকে ভালোবাসতে পারিনি। কিনেছি এমিলির জন্য, তার জন্যই সব করেছি। কারণ আমি জানি এমিলি যা চাই সেই জিনিসটি কোনো দিনই তাকে দিতে পারবো না একটি সন্তান। অবশ্যই এ নিয়ে এমিলি কখনো গোলমালও করেনি। এমিলি খুবই ভালো, নিজের পরিবর্তে তাকে কখনো দোষী করিনি আমি। বিয়ের প্রথম দিকে সে সাগ্রহে দু একটা কথা তুলেছে, কিন্তু আমার প্রতিক্রিয়া লক্ষ্য করে দীর্ঘকাল আর কিছুই বলেনি। কিন্তু আমি জানতে পেরেছি যে কড়িকাঠ থেকে আমি ঝুলেছি সেটা পুরনো বাড়িরই একটা অংশ। 11 বর্গ ইঞ্চি হাতে চেরা একখণ্ড পুরনো কাঠ। কড়িকাঠটা বেশ শক্ত। আমি চিরকাল ঝুলে থাকলেও ওটার কিচ্ছু হবে না। সকলের চোখে পড়বার পরে তারা যখন আমাকে নামিয়ে নেবে তখন ওটা আমার ভাস হইতে পারবে। ঘড়িতে 9টা থেকে 11টা, ঘড়িতে 9:23। এমিলি আবার উপরে উঠে এসেছে। কাঠের সিঁড়িতে তার পায়ের শব্দ দ্রুত মনে হলো। সে ডাকলো, দরজার হাতলটা ঘোরালো,
দরজাটা তালাবদ্ধ, চাবিটা ভেতরে, দরজা ভাঙতে হবে, সেজন্য অন্য কাউকে ডাকতে হবে। এমিলি একা অবশ্য পারবে না। অ্যাড, তুমি কি ভিতরে আছো? এমিলি দরজা ধাক্কা দিল, হাতলটা খটখট করলো, কয়েকবার আমার নাম ধরে ডাকলো, তারপর হঠাৎ নিচে নেমে গেল। তার অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পেলাম। টেলিফোনে কাকে যেন ডাকছে, মনে হলো গ্রেগকে। গলার ব্যথাটা আবার বাড়ল। মন বলল এবার শেষ হোক, আমি চাই আমাকে বাইরে নিয়ে যাওয়া হোক, জীবন্ত আত্মা ও মৃতদেহটাকে বাইরে নিয়ে যাওয়া হোক, সব শেষ হয়ে যাক। নিচে এমিলি অপেক্ষা করছে গ্রেগের জন্য, আর উপরে আমি অপেক্ষা করছি তাদের দুজনের জন্য। হয়তো সে বুঝতে পেরেছে উপরে এলে সে কি দেখতে পাবে, তাই নিচেই অপেক্ষা করছে। গ্রেগ এখানে উপস্থিত থাকাতে আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি এমিলির উপস্থিত থাকায়। ঘড়িতে যখন 9:44, তখন বাড়ির পাশের পাথরের নুড়ির উপর গাড়ির চাকা শব্দ শুনতে পেলাম। গ্রেগ বাড়িতে ঢুকল। নিচে তাদের কথাবার্তা শুনলাম, কারো কণ্ঠস্বর ধীর স্থির আশ্বাসপূর্ণ, আর হালকা নারী কণ্ঠস্বর দ্রুত ও ভয়ার্ত। দুজনে একসঙ্গে উঠে এলো। কারোর মুখে কথা নেই। দরজার হাতলটা ঘুরল, খটখট শব্দ হলো। গ্রেগের গলা শোনা গেল, অ্যাড। একটু নীরবতার পর এমিলি বলল, না না, সে কিছুতেই এই কাজ করতে পারে না। এই কাজ? গ্রেগের গলায় সচকিত সন্দেহ। তুমি কি বলতে চাইছো? এই কাজ মানে কি? ইদানিং সে অনেক মনমরা হয়ে পড়ে থাকতো। দরজা ধরে নাড়া দিল। এরকম করো না এমিল, ব্যাপারটা সহজ হবে নাও। এমিলি বলল, তোমাকে ডাকা আমার ঠিক হয়নি, দোহাই তোমার। কেন ঠিক হয়নি? ঈশ্বরের দোহাই, বলো এমিলি। অ্যাড, দয়া করে বেরিয়ে এসো, এভাবে আমাকে ভয় পাইয়ে দিও না। কেন আমাকে ডাকা ঠিক হয়নি এমিলি, বলো। অ্যাড তো বোকা নয় গ্রেগ, সে তো। আবার নীরবতা। ওরা ভাবছে আমি ভেতরে এখনো বেঁচে আছি, ওরা চায় না আমি শুনে ফেলি। এমিলি বলছে, সে তো জানে গ্রেগ আমাদের সব কথা। একটু পরে গ্রেগ বলল, এটা কিরকম ইয়ার কি হচ্ছে অ্যাড, বেরিয়ে এসো, খোলাখুলি সব কথা হোক। আবার দরজার খটখট শব্দ। আমাদের ঢুকতেই হবে। আর একটা চাবি আছে কি? আমার মনে হয় এবারে সবগুলো তালাই এক। এমিলি বলল, 1 মিনিট অপেক্ষা করো। সত্যিই তাই, যে কোনো চাবিতেই এবারে ভেতরের দরজাগুলো খোলা যায়। কান পেতে অপেক্ষা করতে লাগলাম। বুঝলাম এমিলি আর একটা চাবি আনতে গেছে, এখনই তারা ফিরে আসবে। এমিলি ঘরে ঢুকবে ভেবে আমি এত ভয় পেয়ে গেলাম যে বিকৃত আয়নার প্রতিবিম্বের মতো ঘরের মধ্যেই আমি যেন ঝিকমিক করে উঠলাম। আহা, আমি যদি কোনো রকমে দেখতে পাওয়াটা বন্ধ করতে পারতাম। যখন বেঁচে ছিলাম তখন আমার চোখ ছিল, কিন্তু চোখের পাতাও ছিল। যা অসহ্য তাকে দৃষ্টির বাইরে রাখতে পারতাম। কিন্তু এখন তো আমি একটা উপস্থিতি মাত্র, আমার চেতনাকে তো আমি থামিয়ে দিতে পারি না। তালায় চাবি ঘোরানোর খসখস শব্দ পেলাম। আবার আমার তীব্র যন্ত্রণা হলো গলায়। তার মধ্যেই শুনতে পেলাম এমিলি বলছে, হলো কি? আর গ্রেগ জবাব দিল, চাবিটা ভিতরেই রয়েছে, ওপাশে। হাই গ্রেগ, জানি না সে কি করে বসেছে। গ্রেগ তাকে বলল, দরজার কবজা খুলে ফেলতে হবে, টনিকে ডাকো, ওর যন্ত্রপাতির বাক্সটা নিয়ে আসুক। তুমি কি চাবিটা ঘোরাতে পারছো না? নিশ্চয়ই পারতো, তবু গ্রেগ গম্ভীর গলায় বলল, যা বলছি তাই করো এমিলি। আর তখনই বুঝলাম যে দরজা প্রথম খোলার সময় এমিলি সেখানে থাকে, সে এটা চাইছে না, তাই তাকে সরিয়ে দিল। ভালো, খুব ভালো। ঠিক আছে বলে এমিলি চলে গেল টনিকে ফোন করতে। টনি যুবক, ঘন ভুরু, একরাশ কালো চুল, গায়ের রং অলিভ পাতার মতো মৃত। সে গ্রেগের বাড়িতেই থাকে, তার সব কাজকর্ম করে। তালায় নতুন করে খসখস শব্দ হতে লাগলো। এমিলি ফিরে আসার আগেই গ্রেগ দরজাটা খুলতে চেষ্টা করছে। আমি যেন একটা আরামের স্বাদ অনুভব করলাম। গ্রেগকেও ভালো লাগছে, সে তো লোক মন্দ নয়। আমার স্ত্রীর ব্যাপারে একটা সুযোগ নিলেও আসলে সে খারাপ না। সে কি এখন এমিলিকে বিয়ে করবে? তারা তো এই বাড়িতেই বাস করতে পারবে। এই বাড়ি সাজানো গোছানোর ব্যাপারে তার অবদান তো আমার চাইতেও বেশি। নাকি এই ঘরটা এমিলির কাছে বড় বেশি দুঃখজনক স্মৃতি হয়ে থাকবে? এমিলি কি এ বাড়ি বিক্রি করে দিয়েও অন্য জায়গায় বাস করবে?
কিন্তু তাকে তো অনেক অল্প দামে বাড়িটা বিক্রি করতে হবে। বাড়ির দালাল হিসেবে আমি তো জানি যে বাড়িতে কোনো আত্মহত্যার ঘটনা ঘটে সেটা বিক্রি করা কত ঝামেলার ব্যাপার। অতিপ্রাকৃতিক ঘটনা ভীত মানুষের মনে থেকে যায়। অনেকে হয়তো বিশ্বাস করে বসবে যে বাড়িটা ভূতে পাওয়া। আর ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে এই ঘরটাও তো ভূতে পাওয়া। এখানে তো আমি রয়েছি, আমি তো ভূত। কি ভয়ানক কথা! আমি এখানে ভেসে বেড়াচ্ছি, হাড় নেই মাংস নেই, একটা বেদনাদীর্ণ উপস্থিতি মাত্র। ঠিক যেন একটা এককোষী ছত্রাক। কত লোক যাবে আসবে, আর রাতের পর রাত একা দুঃখে দীর্ণ অন্তরে আমি তাদের নীরব দর্শক মাত্র হয়ে থাকবো। না, এমিলি বাড়িটা বিক্রি করেই দেবে, তাকে বিক্রি করতেই হবে। আর সেটাই হবে আমার যোগ্য শাস্তি, আত্মহত্যার শাস্তি। যে মানুষ নিজের জীবনকে হনন করে তার নির্জন নরকবাস। সব ইন্দ্রিয়গুলো সজাগ থাকবে, অথচ তার বেশি কিছু থাকবে না। মধ্যাকর্ষণের চাইতেও শক্তিমান কোনো কিছু আমাকে বেঁধে রাখবে আমারই আত্মহননের ঘটনাস্থলে। তালার একদিককার চাবির একটা আকস্মিক শব্দে চমকে সেদিকে তাকালাম। দেখলাম একটা জীবন্ত প্রাণীর মতো একে বেঁকে চাবিটা যেন লাফ দিয়ে নিচে নামতেই ঝকঝক শব্দে মেঝেতে ছিটকে পড়ল। এক মুহূর্ত পরেই দরজাটা খুলে গ্রেগ আমার রক্তিম মুখের দিকে হা করে তাকিয়ে রইল। আর পরক্ষণে বিস্ময়, আতঙ্কে নাকি ঘৃণায় পিছিয়ে গিয়ে দরজাটাকে সশব্দে বন্ধ করে দিল। তালার মধ্যে চাবিটা আবার একবার ঘুরল। শুনতে পেলাম দ্রুত পায়ে সে নিচে নেমে গেল। ঘড়িতে 9:58। এতক্ষণে গ্রেগ সব কথা এমিলিকে বলেছে, তাকে শান্ত করতে কিছু পানীয় দিচ্ছে। এবার সে পুলিশকে টেলিফোন করছে এবং এমিলিকে জিজ্ঞাসা করছে পুলিশকে ব্যাপারটা জানাবে কিনা। জানি না তারা কি স্থির করবে। ঘড়িতে 10:07। এত সময় লাগছে কেন? গ্রেগ কি এখনো পুলিশ ডাকেনি? এমিলি সিঁড়ি দিয়ে দৌড়ে আসছে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, তবু আবার দৌড়াচ্ছে, চিৎকার করে আমার নাম ধরে ডাকছে। আমি ঘরের এক কোণে কোঁকড়ে দাঁড়িয়ে রইলাম। দরজার উপর তার ঘুষির শব্দ শুনতে পেলাম। সে ঢুকতে পারছে না। হে ঈশ্বর, ওকে ঢুকতে দিও না। ও যা খুশি তাই করুক, আমার কিছুতেই কিছু যায় আসে না, শুধু ও যেন আমাকে দেখতে না পায়। গ্রেগ এলো। এমিলি চেঁচামেচি করলো, মিনতি করলো, রাগ করলো, কিন্তু গ্রেগ শুনল না। চাবিটা দাও, আমাকে চাবিটা দাও। গ্রেগ চাবিটা এমিলিকে দিল। না, এটা অসহ্য, এটাই সবচাইতে ভয়ঙ্কর। এমিলি ঢুকলো, হেঁটে ঘরের মাঝখানে এলো। তার পায়ের শব্দ চিরকাল আমার মনে থাকবে। সে কাঁদছে, কিন্তু সে যেন মানুষের কান্না নয়, যে কোনো জীবের হতাশা ভরা কান্না। এতক্ষণে বুঝলাম হতাশা কাকে বলে। গ্রেগ তাকে সংযত করতে চেষ্টা করলো, ঘাড়ে হাত রেখে ঘর থেকে বের করে নিয়ে যেতে চাইল, কিন্তু এমিলি তার হাত ছাড়িয়ে এগিয়ে এলো। না, আমার দিকে নয়। যন্ত্রণা ও বিষাদে আমি তো তখন ঘরের সব জায়গায় আছি। এমিলি এগিয়ে এলো আমার সব দেহের দিকে। গভীর মমতা সেটার দিকে তাকালো, হাত বাড়িয়ে ফুলে ওঠা গলাটা স্পর্শ করলো, অস্ফুটে বলল, হাই গড। গ্রেগ এগিয়ে আসলো, আবার তার কাঁধে হাত রাখলো। এবার এমিলি ডুকরে কেঁদে উঠে মৃতদেহের পা দুটি জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে অত্যন্ত দ্রুত এমন সব কথা বলতে লাগলো যে তার মাথা মুন্ডু কিছুই বোঝা গেল না। আহা, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর বোকা গ্রেগটা এমিলিকে ধরে জোর করে ঘর থেকে বের করে নিয়ে গেল। দরজাটাকে সশব্দে বন্ধ করলো। মৃতদেহটা কিছুক্ষণ দুলতে দুলতে একসময় আবার স্থির হয়ে গেল। সে বড় শোচনীয় অবস্থা, এর চাইতে খারাপ আর কিছু হতে পারে না। দীর্ঘদিন দীর্ঘ রাত এখানে এভাবে কাটাতে হবে, কিন্তু এর চাইতেও শোচনীয় পরিস্থিতি তো আছে। এমিলি বেঁচে থাকবে, বাড়িটা বেঁচে দেবে, ধীরে ধীরে সব ভুলে যাবে। সে গ্রেগকে বিয়ে করবে। তার তো মোটে 36 বছর বয়স, সে এখনো মা হতে পারবে। বাকি রাতটা বাড়ির অন্য কোনো ঘর থেকে তার বিলাপ শুনতে পেলাম। শেষ পর্যন্ত পুলিশ এলো। মর্গ থেকে এলো সাদা কোট পরা দুটো মূর্তি। আমাকে, মানে মৃতদেহটাকে কেটে নামিয়ে নিতে তারা ঘরে ঢুকলো। একটা ভাঙা খেলনার মতো মৃতদেহটাকে পুঁটলির মতো জড়িয়ে সেটাকে বয়ে নিয়ে গেল। ভেবেছিলাম আমাকে মৃতদেহের সঙ্গেই থাকতে হবে,
ভয় পেয়েছিলাম আমাকেও হয়তো ওটার সঙ্গে কবর দেওয়া হবে। একটা বাক্সের অন্ধকারের মধ্যে অনন্তকাল কাটাতে হবে, চিন্তাশীল একটা মহাশূন্য হয়ে। কিন্তু মৃতদেহটা ঘর থেকে চলে গেল, আর আমি থেকেই গেলাম। একজন ডাক্তারকে ডাকা হলো। মৃতদেহ সরিয়ে নেবার পর দরজাটা খোলাই ছিল। নিচে কথাবার্তা স্পষ্ট শুনতে পেলাম। ডাক্তার এমিলকে একটা ঘুমের ওষুধ দিতে চেষ্টা করছে, কিন্তু তার বিলাপ কিছুতেই থামছে না। বারবারই বলছে, আমি এ কাজ করেছি, সব দোষ আমার। হ্যাঁ, এই প্রতিক্রিয়াই আমি আশা করেছিলাম। জীবনের শেষ মুহূর্তে যা কিছু কামনা করেছিলাম সবই পেয়ে গেলাম। তবু এ যে ভয়াবহ। আমি তো মরতে চাইনি এমিলিকে কষ্ট দিতে, আর সবচেয়ে বড় কথা, এখান থেকে এসব দেখতেও শুনতে আমি চাইনি। শেষ পর্যন্ত এমিলি চুপ করলো। গ্রেগকে সঙ্গে নিয়ে নীল পোশাক পরে একজন পুলিশ ঘরে ঢুকলো। গ্রেগ ঘটনার একটা বিবরণ দিল। পুলিশ জানতে চাইল, আপনি কি ওর ঘনিষ্ঠ বন্ধু? বলতে পারেন, আর ওর স্ত্রীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেশি। সে আমার দোকানে কাজ করে। নিউ ইয়র্ক রোডের উপর আমার একটা পুরাবস্তুর দোকান আছে। পুলিশ বলল, উনি কেন এই কাজ করেছেন বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হয় উনি সন্দেহ করতেন যে ওর স্ত্রীর সঙ্গে আমার একটা প্রণয় ঘটিত ব্যাপার আছে। পুলিশ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি এ ব্যাপারে জড়িত ছিলেন নাকি? হ্যাঁ। মহিলাটি কি বিবাহ বিচ্ছেদের জন্য চেষ্টা করেছিল? না, সে আমাকে ভালোবাসে না, ভালোবাসে তার স্বামীকে। তাহলে তিনি যেখানে সেখানে রাত কাটান কেন? এই কথায় গ্রেগ অসন্তুষ্ট হল। বলল, যেখানে সেখানে তো রাত কাটায় না, মাঝে মাঝে, তাও ঘন ঘন নয়, আমার সঙ্গে রাত কাটায়। কেন? একটু স্বস্তির জন্য। অ্যাডের সঙ্গে চলাটা খুব সহজ ব্যাপার নয়। সে বড়ই মেজাজি মানুষ। ইদানিং ক্রমেই অবস্থা খারাপ হয়ে উঠছিল। জীবনে সুখী লোকরা আত্মহত্যা করে না, পুলিশটি বলল। ঠিক কথা। অ্যাড প্রায় মনমরা হয়ে থাকতো, মাঝে মাঝেই চাপা ক্রোধে কষ্ট পেত। ফলে তার ব্যবসা খারাপ হচ্ছিল, খদ্দেররা বিগড়ে যাচ্ছিল। এমিলির জীবনও শোচনীয় হয়ে উঠেছিল, কিন্তু তবু সে অ্যাডকে ছাড়তে রাজি নয়। সে স্বামীকে ভালোবাসে। জানি না এখন সে কি করবে। আপনারা দুজন বিয়ে করতে পারেন না? না। গ্রেগ বিষণ্ণ হাসি হাসল। আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের বিয়ে করতে সুবিধা হবে বলে আমরা ওকে খুন করে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করছি? মোটেই না, পুলিশটি বলল। কিন্তু আপনাদের সমস্যাটা কি? আপনি কি বিবাহিত? তা ঠিক নয়, তবে কারণ একটা আছে। তাছাড়া আগেই তো বলেছি এমিলি আমাকে ভালোবাসে না, ভালোবাসে তার স্বামীকে। অথচ গ্রেগ তাকে বাধা দিয়ে বলল, এমিলিকে আমি ভালোবাসি, তার জন্য আমার দুঃখ হয়। অ্যাডের সঙ্গে তার জীবনটা তো খুব সুখের ছিল না। কিন্তু আপনাকে তো আগেই বলেছি যে তার সঙ্গে আমার দেহ সংসর্গ হয়েছে কালে ভদ্রে, আর তাতেও সে যে খুব খুশি হয়েছে তাও নয়। হাই এমিলি, বেচারি এমিলি। পুলিশ বলল, ঠিক আছে, বাইরে চলুন। তারা চলে গেল। দরজাটা খোলাই রইল। সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা কথা বলতে লাগলো। পুলিশটি জিজ্ঞাসা করল, রাতে থাকার মতো কেউ আছে? মিসেস থর্নবার্নের একলা থাকাটা ঠিক নয়। গ্রেট বারিংটনে ওর আত্মীয় স্বজন আছেন, আগেই তাদের টেলিফোন করেছি। ঘন্টাখানেকের মধ্যে কেউ না কেউ এসে পড়বেন। ততক্ষণ আপনি থাকছেন তো? ডাক্তার বলেছেন হয়তো উনি ঘুমিয়েই থাকবেন, তবু ধরুন যদি। বেশ, তো আমি থাকবো। ওই পর্যন্তই। একটু পরেই নিচের কথাবার্তা থেমে গেল। গাড়ি চলে যাওয়ার শব্দ শুনতে পেলাম। নরনারীর সম্পর্ক কত জটিল, সাধারণ কাজও কত অর্থহীন। কাউকে কোনোদিন বুঝতে পারিনি, নিজেকে তো মোটেই না। পুলিশ চলে যাবার কিছুক্ষণ পরেই গ্রেগ পুনরায় ঘরে ঢুকলো।
তাকে খুব অপরাধী ও অনুতপ্ত মনে হলো। চেয়ারটাকে পায়ের উপর দাঁড় করিয়ে তার উপর উঠে দাঁড়ালো। অনেক কষ্টে বাকি দুইটা খুলে ফেললো। সেটাকে পকেটে ভরে চেয়ারটাকে ঘরের এক কোণে যথাস্থানে রেখে মেঝে থেকে চাবিটা কুড়িয়ে নিল। সেটাকে তালার মধ্যে পরিয়ে বিছানার দুটো বাতি নিভিয়ে ঘর থেকে বের হলো। যাবার আগে দরজাটা বন্ধ করে দিল। এবার আমি অন্ধকারে। দরজার ফাঁক দিয়ে ঈষৎ আলো আসছে, আর আছে ঘড়ির জলজলে সংখ্যাগুলোর স্তিমিত আলো। একটা মিনিট কি দীর্ঘ। ওই ঘড়িটাই আমার শত্রু। ওটা টিকটিক করে চলাটাই আমি সহ্য করতে পারছি না। 1 ঘন্টায় 60 বার টিকটিক, ঘন্টার পর ঘন্টা, সারাটা রাত। একটা রাতই সহ্য করতে পারছি না, তাহলে কেমন করে সহ্য করবো অনন্তকাল? সারাটা রাত আমাকে ভাবতে হবে, এই যন্ত্রণা সইতে হবে। কিসের জন্য অপেক্ষা করছি, অথবা কখনই অপেক্ষা শেষ হবে তা না জেনেই অপেক্ষা করে থাকতে হবে। এমিলির দিদি ও ভগ্নিপতির আসার আওয়াজ শুনতে পেলাম। টনি ও গ্রেগ চলে গেল। তার অল্পক্ষণ পরেই অতিথি কক্ষের দরজাটা খুলেই বন্ধ হয়ে গেল। কেউ ঘরে ঢুকলো না। একটু পরেই হলের আলোটা নিভে গেল। এখন ঘড়ির আলোই অন্ধকারের একমাত্র ব্যতিক্রম। এমিলির সঙ্গে আবার কখন আমার দেখা হবে? সে কি আবার এ ঘরে আসবে? একটু একটু করে ভোরের আলো ফুটতে লাগলো। বাইরে সূর্যহীন মেঘলা দিন, খুবই অনুজ্জ্বল। ঘড়ির টিকটিক শব্দের সঙ্গে একটা একঘেয়ে দিন এগিয়ে চলল। কখনো পাছে কেউ ঘরে ঢুকে সেই ভয়, আবার কখনো মনে মনে প্রার্থনা জানায় যেমন করে হোক, এমনকি এমিলির উপস্থিতি দ্বারাও যদি হয়, তবু এই সীমাহীন নির্জনতা শেষ হোক। কিন্তু দিন একইভাবে চলতে লাগলো। কোনো ঘটনা নয়, শব্দ নয়, কর্মচাঞ্চল্য নয়। এমিলিকে হয়তো এখনো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শেষ পর্যন্ত গোধূলি লগ্নে ঘড়িতে যখন 6:52 বাজে, দরজাটা আর একবার খুলে গেল। একজন কেউ ঘরে ঢুকলো। প্রথমে তাকে চিনতে পারিনি। একটি রাগী মতো লোক দৃঢ় পদক্ষেপে দ্রুত ঘরে ঢুকলো। বিছানার পাশের দুটো বাতি জ্বালিয়ে দিল। তারপর অপ্রয়োজনে জোরে ধাক্কা মেরে দরজাটা বন্ধ করে দিয়ে চাবিটা ঘুরিয়ে দিল। সে দরজার থেকে মুখটা ফেরাতেই অবাক হয়ে দেখলাম যে সে তো স্বয়ং আমি মরিনি, বেঁচে আছি। কিন্তু তা কেমন করে হবে? কিন্তু তার হাতে কি? ঘরের কোণ থেকে চেয়ারটা টেনে এনে মাঝখানে রেখে চেয়ারের উপরে সে উঠে দাঁড়ালো। না না, দড়িটাকে কড়ি কাঠের সঙ্গে বাঁধলো। অপরদিকে ফাঁসটা বানানোই ছিল। সেটাকে মাথার উপর দিয়ে গলিয়ে দিতেই গলার উপর চেপে বসলো। হায় ঈশ্বর, এ কাজ করবা। লাথি মেরে চেয়ারটা সরিয়ে দিল। চেয়ারটাকে লাথি মেরে সরিয়ে দেবার পর মুহূর্তে সেটাকে ফিরে চাইলাম, কিন্তু চেয়ারটা যেখানে ছিটকে পড়েছিল সেখান থেকে ফিরে এলো না। আর আমার 13 স্টোন 11 হন্দর ওজনের ভারী দেহটাও গলার শক্ত দড়িটা থেকে ক্রমেই নিচের দিকে নামতে লাগলো। গলায় ব্যথা লাগছিল, ভয়ঙ্কর ব্যথা। কিন্তু তার চাইতেও বিস্ময়কর ভাবে আমার গাল দুটো ফুলে উঠল। যন্ত্রণাদীর্ণ চোখে অনেক কষ্টে দরজা দিকে তাকালাম। মনে আশা, এখনো যদি কেউ এসে আমাকে রক্ষা করে। যদিও আমি জানি যে বাড়িতে আর কেউ নেই, আর দরজাটা বেশ ভালোভাবে তালাবদ্ধ করা হয়েছে। পা দুটো ছোড়ার ফলে শরীরটা দুলতে দুলতে ঘুরপাক খাচ্ছে। ফলে কখনো দরজার দিকে, কখনো জানলার দিকে আমার মুখটা ঘুরে যাচ্ছে। গলায় এঁটে বসে যাওয়া ফাঁসটাকে ঢিলে করার জন্য কাপা হাতে বৃথাই অনেক চেষ্টা করলাম, কোনো ফল হলো না। ক্রমেই দেহটা স্থির হয়ে গেল। মনে হলো এবার আমার মৃত্যু হলো। এই তো মৃত্যু।